1971 ও দুর্নীতি নিয়ে তারেক জিয়ার করা মন্তব্য নিয়ে এবার কি বলে একটু শোনা। বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারবে। দর্শক শ্রোতা, এভিডেন্স সহকারে বিএনপির শাসনামলে তখনকার পত্রিকার যে প্রতিবেদনগুলো, যে সংবাদ এসেছিল আবারও দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, এটা 2002, 3 বা 4 সালের ঘটনা। দেন যদি দেখি হাওয়া ভবনের গডফাদার এখনো বহাল তবিয়াতে, এরপরে হলো দুর্নীতির রাজপুত্র হলেন তারেক, এরপরে দুর্নীতিতে টানা 3 বছর শীর্ষে বাংলাদেশ, এরপরে আছে দুর্নীতিতে বাংলাদেশে হ্যাট্রিক, এরপরে দুর্নীতিতে বাংলাদেশ এবারেও শীর্ষে। দেন চাঁদাবাজি কাঠগড়ায় তারেক, 11,000 কোটি টাকা লুটপাট 1 বছরে, 17 দেশে তারেক মামুনের 22,000 কোটি টাকা গোয়েন্দা দলের তথ্য, মালয়েশিয়ায় তারেকের শিল্প, বিদেশি ব্যাংকে তারেকের 2,000 কোটিরও বেশি টাকা। যা কিছু রটে তার কিছু হলেও তো ঘটে। তারেক রহমান কি আসলেই দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবেন? তো একটা দিক থেকে আবার পারতে পারেনি, মানে অন্যভাবে নিবেন না, জাস্ট উদাহরণের জন্য বলছি। যারা চুরির এই সিন্ডিকেটটা চালায়, চুরির লিডার যারা থাকে চোরের, তারা যদি কেউ উদ্যোগ নেয়, তাদের মধ্যে কেউ যদি ভালো হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়, তাদের মধ্যে দেশপ্রেমিক উদয় হয় যে দেশ থেকে এই চুরি প্রথাটাই উঠিয়ে দেব, তাহলে তারা কিন্তু আসলে জানে যে চুরির কোন কোন পয়েন্টে নক করলে এটা বন্ধ করে দেওয়া সম্ভব, কারণ তারাই তো এটা চালিয়েছে। বা ডাকাতির ক্ষেত্রে, সন্ত্রাসীর ক্ষেত্রে সেইম, যারা এই দায়িত্বে রয়েছে, যারা এই সিন্ডিকেটের মূলে রয়েছে, তাদের মধ্য থেকে কেউ দায়িত্ব নিলে এগুলো খুব সহজেই রিমুভ করা সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমান বা তার সমসময়ে এই দুর্নীতির চক্রের মধ্যে যারা জড়িয়ে ছিল, তাদের মধ্যে কেউ যদি দায়িত্ব নেয়, সেটা সেই ক্ষেত্রে এই তথ্যটাকে আমি পজিটিভ হিসেবে নিতে পারি, যে তারা তো জানে যে দুর্নীতি কেমনে কেমনে হয়, কিভাবে এই জাল বিস্তার করে, কোন জায়গার সুইচটা বন্ধ করে দিলে সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। তো সেই ব্যাখ্যার দিক থেকে কিছুটা আশাবাদী রইলাম যে হতে পারে, পারলেও পারতে পারে। ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি। আপনি আবার কোন খাল কাটতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে লন্ডনে, আবার নতুন করে খাল কাটেন বেশ ভালো, কিন্তু জনগণের চলাফেরার রাস্তা কাইটা আবার খাল বানায়েন। আর ওই খালের মধ্যে আবার লন্ডন থেকে বা অন্য কোথাও থেকে আমদানি করে নতুন কোনো কুমির দয়া করে আমাদের দেশে ঢুকিয়ে। এবার আসি দর্শক শ্রোতা, তার আরো একটি কথা। তিনি বলেছেন 71-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে। এই বক্তব্যটা তিনি দিয়েছেন 29শে জানুয়ারি 2025, মানে অভ্যুত্থানের 6 মাস পরে। একদল তো কি বলেছে, 71-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারত চলে গেছে, আরেক দল স্বাধীনতা বিরোধিতা করছে। কিন্তু বিএনপি স্বাধীনতার যুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। এই জায়গাটায় মনে হয় কিছু একটু বলতে চাই, যে স্বাধীনতার যুদ্ধে পাশে ছিল বা স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকও বলা হচ্ছে, পাশে ছিল বেশ ভালো, কিন্তু পরবর্তী সময়ে দেশের মানুষের পাশেও ছিল। তো তারেক রহমান সাহেব, আপনি অভ্যুত্থানের পরে 1.5 বছর হয়ে গেছে, আপনি দেশের জনগণের পাশে কতটুকু রইলেন? আপনি বললেন যে আপনারা স্বাধীনতার যুদ্ধের পক্ষে, তো অভ্যুত্থানের পরে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এই দেশ থেকে মুছে দেওয়ার জন্য, স্বাধীনতার স্মৃতি সম্বলিত যত ভাস্কর্য রয়েছিল, যত স্মৃতি রয়েছিল, যত মিউজিয়াম বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছিল, সবগুলো যে গণহারে ভাঙচুর চালানো হয়েছিল এখানে, আপনি এসে এই স্বাধীনতা রক্ষা করলেন না কেন? মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। অভ্যুত্থানের 18 মাস পার হয়েছে, কিন্তু আপনার আসার টাইম যে একের পর এক চেঞ্জ হয়েছে, সেটা মনে হয় 18 বারের বেশি হয়ে গেছে। প্রতি মাসে একবারের বেশি আপনি ডেট দিয়েছেন যে এই আসছি, এই আসছি, এই আসছি। তো আপনারা এতই স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার ঝান্ডাবাহী সৈনিক আপনারা, অথচ স্বাধীনতার স্মৃতি এই দেশ থেকে মুছে ফেলা হচ্ছে। যখন অভ্যুত্থানের পরে আপনার বিরুদ্ধে সকল পলিটিক্যাল মামলা তুলে নেওয়া হলো, আপনি কেন লন্ডনে পড়ে রইলেন? আপনার মধ্যে এত এই স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ বা এই বাংলাদেশ প্রেম,
আপনি কেন